কাজটা করছে না কেন? হুম, বেরিয়েছে। অনলাইনে আছি বলে কি কাজটা করছে না? না, এরকম তো হবার কথা না। হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে আমার। হ্যাঁ বলুন, কোথায় কে বসে আছে দেখি। লগ্নটা হচ্ছে কর্কট ও লগ্ন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, একটু বাদে 10 মিনিট বাদে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট। কর্কট লগ্ন, ঠিক আছে। তারপর তারপর দ্বিতীয় মঙ্গল আছে, তৃ- তৃতীয় চতুর্থে আছে শনি। দ্বিতীয় পঞ্চম মঙ্গল। আচ্ছা, এক মিনিট এক মিনিট। দ্বিতীয় মঙ্গল, চতুর্থে শনি। চতুর্থে শনি। পঞ্চমে রাহু। যা, রাহুকে পঞ্চমে যেতে হলো। পঞ্চমে শনি, এই চতুর্থে শনি, পঞ্চমে রাহু, তারপর ষষ্ঠে ষ- চন্দ্র। ষষ্ঠে চন্দ্র। চন্দ্রের পজিশন ভালো তো। নিচের দিকের দিকে আচ্ছা, তো নিচু করে লেখা। তারপর আচ্ছা, নেপচুন প্লুটো ষ- ওগুলো বলার দরকার নেই তো? না, ওগুলো লাগবে না। সপ্তমে, কেউ নেই। বাহ। অষ্টমে, অষ্টমে ওই নেপচুন আছে, দরকার নেই। আচ্ছা। নবমে গিয়ে সূর্য আর বুধ। পিতা পুত্র এক জায়গায়। সূর্য আর বুধ। তারপর দশমে বৃহস্পতি। তারপর একাদশে কেতু আর শুক্র। ব্যাস। কেতু শুক্র, ঠিক আছে। এইবার আমাকে বলুন তো, এদের পজিশন গুলো কি রকম আছে। প্রত্যেকটা গ্রহের পজিশন কি ঠিক আছে? সর্বপ্রথম রাশি কি? রাশি কি এই ছকের রাশি কি? ধনু রাশি। ধনু রাশি। লগ্ন কি আছে? কর্কট লগ্ন। গণ কি আছে? চক্র দেখে নিচ্ছি। একটা ছক খুলেই যে কোয়েরি গুলো আমরা প্রথমেই করব, লগ্ন কি, রাশি কি, গণ কি আছে, নক্ষত্র কি, বর্ণ কি। পূর্বাষাঢ়া বোধহয়। মানব গণ আছে। হুম। হ্যাঁ, নক্ষত্র পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া কার নক্ষত্র? শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া, ঠিক আছে। আচ্ছা, বর্ণ কি আছে? বর্ণ ক্ষত্রিয় বর্ণ। ক্ষত্রিয় বর্ণ। মাথায় রাখতে হবে যে বর্ণ যখন আমরা দেখব, বর্ণের সঙ্গে কিন্তু সেই বর্ণ অনুযায়ী যে চরিত্র হয় সেটাও ব্যক্তির মধ্যে থাকবে।
দেখা গেল যদি কারো ব্রাহ্মণ বর্ণ হয়, বিপ্র বর্ণ যেটা হয়, তো ব্রাহ্মণ বর্ণ হলে তার চরিত্রের মধ্যেই এটা থাকবে, সে একটুখানি কোথাও না কোথাও একটু পিঠ পিঠে ভাব তার মধ্যে থাকবে, একটু শৌচ ভাব, হ্যাঁ, অগোছালো ভাব পছন্দ করবে না খুব একটা বেশি, পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপর যদি তারা মেয়ে হয়, মেয়ে হলে একটুখানি সাংসারিক যদি কাজকর্মের দিকে ন্যাক থাকে তার, তো দেখা যাবে সেখানে সঙ্গড়ি টঙ্গড়ি এঁঠো কাটা এই সমস্ত গুলো বিচার খুব প্রখর ভাবে করে এরা। যদি বিপ্র বর্ণ হয়, ক্ষত্রিয় বর্ণের চরিত্র কিরকম? ক্ষত্রিয় বর্ণ একটু রাগী প্রকৃতির, একটু জেদি, অস্ত্র ভালোবাসে এরা খুব। ক্ষত্রিয় বর্ণ মানেই এদের হাতে সবসময় কিছু না কিছু থাকবে, সেটা কাগজের টুকরো হলেও এরা হাতে কিছু রাখতে ভালোবাসে, এটা ক্ষত্রিয় বর্ণ। বৈশ্য বর্ণ কিরকম? না, বৈশ্য বর্ণ একটুখানি অর্থের দিকে এদের আকর্ষণ থাকে, চাষবাস ইত্যাদি এইসব বিষয়ে একটু আকর্ষণ থাকে, টান থাকে এইসব দিকে। শূদ্র বর্ণ কিরকম? শূদ্র বর্ণ যার কোনো কিছুতেই কিছু এসে যায় না, তার সব হলেই হলো, তার খুব একটা বেশি আকাঙ্ক্ষা থাকে না, আমার চলে যাচ্ছে এটাই আমার হবে, আমার বেশি কিছু দরকার নেই, এই রকম একটা ক্যারেক্টার। মানে কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি, এভাবেই অবস্থান করে। তো বর্ণ অনুযায়ী এই ক্যারেক্টারগুলো কিন্তু আসে। গণ অনুযায়ী কি হয়? গণটাও চরিত্রের মধ্যে থাকে। রাক্ষসগণ হলে একটু বেশি খেতে ভালোবাসে, মানে মাছ মাংস টাংস বা আমিষ খাবারের প্রতি একটু আকর্ষণ থাকে। নরগণ হলে কি হয়? নরগণ হলে আহ, এরা, এদের মধ্যে রাক্ষসের প্রভাবও খানিক আছে বটে, আবার দেবতাদের প্রভাবও আছে, দুজনের মাঝখানটা। আর দেবগণ হলে পারে, দেবগণ হলে একটু সাত্ত্বিক প্রকৃতি, একটু ভালো থাকার চেষ্টা, ভালো রাখার চেষ্টা, চট করে তোমাকে ঠকাবো না, এই গুণগুলো থাকে। তবে হ্যাঁ, ব্যতিক্রম সব জায়গাতেই থাকে। আচ্ছা, এই যে চারটা বেরিয়েছে, এই চার্টে আমরা কি দেখতে আচ্ছা, পাচ্ছি? নরগণেরটা কি বললেন? নরগণের? নরগণের মধ্যে উভয় ক্যারেক্টার বিদ্যমান, দেবগণের ক্যারেক্টারও আছে, রাক্ষসগণের ক্যারেক্টারও আছে। মানে নর্মালি বলতে গেলে এরা একটু নিরীহ টাইপের হয় নরগণ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইবার এই যে ছকটি বেরিয়েছে, এবার এই ছকটি আমাকে যে কোনো একজন আনমিউট করুন, করে বিচার করে যতটুকু সামর্থ্য, যতটুকু আমরা শিখেছি, বিচার করার চেষ্টা করা। আমি বিচারের চারটে পদ্ধতি বলেছিলাম মনে হয়, বলেছিলাম কি? হ্যাঁ বলেছিলেন, কিন্তু আমার মনে পড়ছে না, আমি যা, কিছুদিন থেকে দেখিনি একবার। বিচারের পদ্ধতি। হুম, বিচার যখন আমরা করব তখন আমরা ফার্স্টেই দেখব কে কোথায় বসে আছে। প্রথম ১ নাম্বার সূত্র হচ্ছে কে কোথায় বসে আছে, লগ্নটা কি, রাশিটা কি, বা এখন যেগুলো বললাম গণ, বর্ণ ইত্যাদি, নক্ষত্র, এগুলো দেখে নেব ফার্স্টে। দ্বিতীয় বিচারে দেখব ভাবের বিচার, যে কে কোন ভাবে বসে আছে। কেমন? কে কোন ভাবে বসে আছে দেখে নিলাম। ৩ নাম্বার পদ্ধতি হচ্ছে কোন ঘরের অধিপতি কোন ঘরে গিয়ে বসে আছে, কোন ঘরের অধিপতি কোন ঘরে গিয়ে বসে আছে তার বিচার ৩ নাম্বার। আর ৪ নাম্বার বিচার হলো দৃষ্টি বিচার, এটা পদ্ধতি। তাহলে প্রথম বিচার আসছি কি দেই? প্রথম বিচারে আসছি আমরা রাশির বিচার, লগ্নের বিচার, নক্ষত্রের বিচার, এগুলো প্রথম বিচার। দ্বিতীয় বিচার কি? দ্বিতীয় বিচার ভাবের বিচার, কে কোন ভাবে বসে আছে। ৩ নাম্বার বিচার হচ্ছে ক্ষেত্রের বিচার, ক্ষেত্র বলতে কোন ভাবের প্রতি কোন ভাবে গিয়ে বসে আছে, ক্ষেত্র বিচার। আর চতুর্থ ভাব, মানে চতুর্থ বিচার হলো দৃষ্টি বিচার। এই হচ্ছে বিচারের পদ্ধতি। তো এই চারটে সূত্রকে আমরা কাজে লাগাবো। তো কাজে লাগাবার আগে
যে প্রথম সূত্র যেটি আমাদের আছে সেটি আমাকে একবার বলে শোনান এই ছকটা দেখে। কেউ একজন এগিয়ে আসুন। কেউ একজন এগিয়ে আসুন, এসে বলুন, না হলে আমরা এগোতে পারবো না। ইন্দ্রাণী দি, আচ্ছা আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলি তাহলে। কর্কট লগ্ন। আচ্ছা। আহ, আচ্ছা, সিংহতে আছে হচ্ছে মঙ্গল, তুলায় আছে শনি, বৃশ্চিকে আছে রাহু, আর ধনুতে আছে চন্দ্র, আর মিনে আছে হচ্ছে রবি বুধ, মেষে আছে গুরু, বৃষতে আছে কেতু শুক্র। বাহ, খুব সুন্দর। এইবার আমাকে দ্বিতীয় সূত্র অনুযায়ী ভাব বিচার এটা বলুন। ভাব ভাব বিচার। আচ্ছা, ঠিক আছে। লগ্নপতি চন্দ্র আছে হচ্ছে ষষ্ঠে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে বিচার শুরু। লগ্নপতি চন্দ্র ষষ্ঠে বসে আছে, কি ফল দেবে? লগ্নপতি ষষ্ঠে গেলে কি ফল দেয়? লগ্নপতি ষষ্ঠ গেলে নিজে নিজে শত্রু হয়ে যাবে। না, লগ্নপতি ষষ্ঠে গেলে নিজেই নিজের শত্রু হয়ে যায় না। লগ্নপতি ষষ্ঠে গেলে ব্যক্তি শত্রু দ্বারা আবৃত থাকে। আচ্ছা, আরো অনেক আছে, এটা তো এক লাইনে হয়ে গেল। লগ্নপতি ষষ্ঠে গেলে শত্রু দ্বারা পরিবৃত থাকবে। লগ্নপতি ষষ্ঠে গেলে কোনো না কোনো রোগ ব্যক্তির চিরস্থায়ী হবে। ছোটখাটো। হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম যে সারা জীবন একটা রোগের প্রাবল্য তার মধ্যে থাকবে। হ্যাঁ। এবং লগ্নপতি যেহেতু চন্দ্র, হুম। তো সেহেতু মনের কারক, সে যখন ষষ্ঠে বসে আছে তার মানে তার সারা জীবনে একটা মানে শত্রু ভয় বা রোগের প্রতি ভয়, এরকম একটা ভীতি তৈরি হতে পারে। অবশ্যই, ঠিক, একদম ঠিক। মানে অল ওভার লাইফ আর কি, হুম। একটা জেনারেলিস্টিক। তারপর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তারপর দ্বিতীয় ভাব। সিংহ, দ্বিতীয় ভাবে সিংহ, দ্বিতীয় পতি বসে আছে হচ্ছে দশমে, না সরি একাদশে। না। তাই কি? এক মিনিট এক মিনিট। নবমে আছে, নবমে। ও, দ্বিতীয় পতি হচ্ছে নবমে আছে। দ্বিতীয় পতি নবমে থাকলে তার আহ দ্বিতীয় ভাব হচ্ছে বাক্যের ভাব, দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব। ধর্মকর্ম করে আয় হতে পারে, বা তার কথাবার্তায় ধর্মভাব প্রকাশ পেতে পারে, দেখুন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় পতি ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় পতি যখন নবমে গেছে,
দ্বিতীয় ভাবটা কিসের ভাব? দ্বিতীয় ভাবটা আমাদের ধনের ভাব, দ্বিতীয় ভাবটা আমাদের পরিবারের ভাব, দ্বিতীয় ভাবটা আমাদের বাণীর ভাব। তো সেটা যখন নবমে গেছে, নবম হচ্ছে ভাগ্যের ভাব, তো ভাগ্যের সঙ্গে সেটি জুড়ে গেল। কিভাবে জুড়ে গেল? না, দ্বিতীয় থেকে যদি পরিবারকে দেখি, তাহলে পরিবার, সেই ব্যক্তি পরিবার পেয়েছে অনেক ভাগ্য করে, মানে অনেক জন্মের তপস্যার ফলে এরকম একটা পরিবার পাওয়া যায়। তাকে সব দিক থেকে সাপোর্ট করবে পরিবার, এক নাম্বার। দ্বিতীয়ত, বাণীর সঙ্গে রবির কানেকশন থাকবে, কারণ দ্বিতীয় ঘরটা বাণী। আর রবির কথাবার্তা কিরকম? তেজি কথাবার্তা। এই ব্যক্তির মুখে মধুরতা কখনো আসবে না। তার দুটো কারণ, একটা কারণ হচ্ছে রবি স্বয়ং নবমে গিয়ে বসে আছে, অর্থাৎ রবি নিজে দ্বিতীয় পতি, এবং দ্বিতীয়ত মঙ্গল বসে আছে দ্বিতীয়। মঙ্গল তো মিষ্টি ভাষা বোঝেই না, জানেই না। মঙ্গলের কাছে সবসময় ঝাল ঝাল। তো এই কারণে এই ব্যক্তির মুখে কখনো মিষ্টতা আসবে না, বা মিষ্টি কথাই বলবে না। এ যখন কথা বলবে, কাটসাট কথা বলবে, রুক্ষ রুষ্ক কথা বলবে। তাতে কে কি মনে করলো, কে কি ভাবলো, তাদের কিচ্ছু এসে যায় না। এমনকি এমনকি এই ব্যক্তি নিজের পরিবারটা অনেক ভাগ্য করে পেলেও পরিবারের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো হবে না। তার কারণ হচ্ছে সেই জায়গায় মঙ্গল বসে আছে দ্বিতীয়। মঙ্গল নিজে অগ্নি তত্ত্বের একটি গ্রহ, এবং যে রাশিতে বসে আছে সে রাশিটাও অগ্নিতত্ত্বের রাশি। এই কারণে রাশিটা এমনিতেই জ্বলছিল, এবং সেই গ্রহ এসে আরো জ্বালিয়ে দিল, যার জন্য পরিবারের সঙ্গে কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো ভাবে তারা সারা জীবনে একটা দ্বন্দ্ব থেকে যাবে। অতএব একথা বলা যায় যে সুখী পরিবার ব্যক্তির জীবনে কখনো হবে না। ৩ নাম্বার ভাবে যদি দেখি, ৩ নাম্বার ভাবে তৃতীয় পতি বুধ, সেও নবমে গিয়ে বসে আছে। ৩ নাম্বার ভাব থেকে আমরা ভাইকে দেখি, ভ্রাতাকে দেখি। ৩ নাম্বার ভাব থেকে আমরা আমাদের হ্যান্ডরাইটিং দেখি। ৩ নাম্বার ভাব থেকে আমাদের সাহসকে দেখি, আমাদের পরাক্রমকে দেখি, আমাদের প্রতিভাকে দেখি। এই সমস্ত কিছু জুড়ে গেল ব্যক্তির ভাগ্যের সঙ্গে। অতএব সেইগুলোর দ্বারা ব্যক্তির ভাগ্য উদয় হবে। ব্যক্তির ভাইয়ের দ্বারা ব্যক্তির ভাগ্য উদয় হবে, ব্যক্তির শিল্প কার্যের দ্বারা ব্যক্তির ভাগ্য উদয় হবে। তারপর চতুর্থ ভাবে শনি রয়েছে। চতুর্থ ভাবে শনি রয়েছে মানেই চতুর্থ মাতৃকারক, অর্থাৎ চতুর্থ থেকে আমরা মাতার বিচার করি, চতুর্থ থেকে আমরা গৃহ বিচার করি, আমরা বাহন আদি বিচার করি, জমি ভূমি সম্বন্ধীয় যে কোনো বিষয় আমরা চতুর্থ ভাব থেকে বিচার করি। সেই চতুর্থ ভাবে কে বসে আছে? না, শনি বসে আছে। অতএব শনি সবকিছুই দেবে, কিন্তু ধীরে ধীরে দেবে। দ্বিতীয়ত শনি আবার সেখানে উচ্চস্থ অবস্থায় বসে আছে, অতএব খুবই ভালো রেজাল্ট দেবে। কিন্তু যেহেতু চতুর্থ ভাব, তাই মাতার দিক থেকে কোনো কষ্ট থাকবে। চতুর্থপতি শুক্র, সে বসে আছে কোথায়? সে বসে আছে একাদশে। অর্থাৎ চতুর্থপতি একাদশে বসে আছে মানে একাদশ লাভের ঘর। একাদশের সঙ্গে যে ঘরের সম্বন্ধ ঘটে, সেই ঘর থেকে ব্যক্তি সব থেকে বেশি লাভবান হয়। অতএব চতুর্থ ঘর থেকে ব্যক্তি সব থেকে বেশি লাভবান হবে। কার দ্বারা? না, মাতার দ্বারা। কেন? না, মায়ের ঘর চতুর্থ ঘর, এক নাম্বার। আরো কার দ্বারা লাভবান হবে? না, জমি, বাড়ি, গাড়ি, এই সমস্ত দ্বারা ব্যক্তি আরো বেশি লাভবান হবে, ধনী হবে। কারণ সেখানে শনি বসে আছে। শনি মানে রিয়েল এস্টেট, শনি মানে শেয়ার মার্কেট, শনি মানে ফিন্যান্স, শনি মানে ট্রান্সপোর্ট। শনি এগুলো সব ব্যক্তিকে দিয়ে করাতে সক্ষম। যেহেতু উচ্চস্থ অবস্থায় বসে আছে, তো শনি এগুলো করাতেই পারে। তার দ্বারা ব্যক্তিকে প্রাচুর্য দেবে, ঐশ্বর্য দেবে, ধনসম্পত্তি দেবে প্রচুর পরিমাণে, ব্যক্তির কল্পনার অতীত। তার পরবর্তী ২-৩ পুরুষ বসে বসে খেলেও চলে যাবে, এতটাই তাকে দেবে শনি। কিন্তু সময় লাগবে। কখন দেয়? না, শেষ বয়সে গিয়ে দেয়, যখন ব্যক্তির মধ্যে ভোগ করার ইচ্ছা আর থাকে না, সারা জীবন সংঘর্ষ করিয়ে নেয়, শেষ সময় গিয়ে শনি ফল দেয়। পঞ্চমে রাহু। পঞ্চমে রাহু থাকলে কি হয়? পঞ্চমে রাহু থাকলে কি হয়, কে বলতে পারবে এটা? আমি এটা অনেকবার বলি। আচ্ছা, সূর্য যদি নবমে থাকে, হুম। একটা প্রশ্ন ছিল, সূর্য যদি নবমে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির ভাইয়ের সঙ্গে একটা বিরোধ হতে হবে। আপনি বললেন না ভাইয়ের থেকেই হেল্প পাবে, কিন্তু ভাইয়ের সঙ্গে একটা বিরোধও তো থাকবে তাহলে। সূর্য যদি মানে
সূর্যের ভাব বিচারের যে জায়গাটায় হ্যাঁ, একটা থাকবে, বইটায় ঠিক, একদম দিয়েছিলেন, ঠিক, সেখানে আমার যতদূর মনে পড়ছে, একদম মানে ঠিক। একটা নবমে বিরোধ থাকলে থাকবে, সূর্য, একদম ঠিক। একটা বিরোধ থাকবে, কেন থাকবে? তার কারণ হচ্ছে সূর্য নবমে আছে বলে বিরোধ এই জন্য নয়, সূর্যের দৃষ্টি পড়েছে তৃতীয় স্থানে পূর্ণভাবে, এবং তৃতীয় পতি বুধ নিজে রবির সঙ্গে রয়েছে, এই কারণবশত বিরোধ থাকবে। আচ্ছা, তবে সেটা খুব বড় বিষয় নয়। হ্যাঁ, আচ্ছা, তারপর পঞ্চমে রাহু থাকলে কি হয়? এটা তো অত্যন্ত উত্তম একটা যোগ, তাই তো? পঞ্চমস্থ রাহু রাজযোগের কারক, সবকিছু দেবে ব্যক্তিকে। দেবে তো সবকিছু? ভুল হচ্ছে না? ভুল হচ্ছে? কিরকম? মানে রাহু যেখানে থাকে সেই জায়গায় তার আশা তো কোনোদিন মেটে না। এবার পঞ্চম স্থান তো প্রেম ভালোবাসার জায়গা, তবু তার চরিত্র দোষও আসতে পারে সেই ক্ষেত্রে। আচ্ছা, এই ব্যাপার। হুম, আর একটা দোষের কথা বলেছিলাম আমি, এটাও ঠিক, একদমই ঠিক। পঞ্চমস্থ রাহু একটি বিরাট দোষ নিয়ে আসে। সেটা কি? যেটার আলোচনা আমাদের বাস্তুর ক্লাসেও হয়, প্রায়ই হয়। জ্যোতিষ ক্লাসেও আমি আলোচনা করেছিলাম মনে হয়। যাগ্গে, মনে নেই হয়তো। পঞ্চমস্থ রাহু মানেই কিন্তু সে পিতৃদোষ ডেকে নিয়ে আসবে। রাহু পঞ্চমে থাকলে, অষ্টমে থাকলে, রবির সঙ্গে থাকলে, অথবা রবির নক্ষত্রে বা রবি রাহুর নক্ষত্রে থাকলেই পিতৃদোষ তৈরি হয়। এক্ষেত্রেও ব্যতিক্রম না, পঞ্চমস্থ রাহু পিতৃদোষ নিয়ে আসবে। পঞ্চমে রাহু কোথাও না কোথাও একটু কূটনৈতিক বুদ্ধি প্রদান করে থাকে ব্যক্তিকে, তবে সেই বুদ্ধি দ্বারা ব্যক্তি কিছু সময়ের জন্য লাভবান হলেও চিরস্থায়ী লাভবান হতে পারে না। এবং পঞ্চমস্থ রাহু, যেহেতু এটা প্রেমেরও স্থান আবার সন্তানেরও স্থান, তাই কোথাও না কোথাও সন্তান বিষয়ে চিন্তা একটা থেকেই যায়। যেহেতু রাহু স্বয়ং পঞ্চমে অবস্থান করছে, কিভাবে? না, নিচস্থ হয়ে অবস্থান করছে, রাহুর নিজস্ব স্থান এটা। আচ্ছা, তারপর যদি আমরা ষষ্ঠকে দেখি, ষষ্ঠে চন্দ্র বসে আছে। ষষ্ঠ কিসের ঘর? ষষ্ঠ শত্রু ঘর। ষষ্ঠ মামার বাড়ির ঘরও বটে। ষষ্ঠ থেকে আমরা কম্পিটিশন বিচার করি, আমরা চাকরি বাকরি বিচার করি, সেখানে বসে আছে চন্দ্র। ঘরটা মিত্র ঘর হলেও চন্দ্র এখানে ফলটা কিরকম দেবে? তো চন্দ্র ষষ্ঠে গেছে মানে কোথাও না কোথাও ব্যক্তিকে সারা জীবনের জন্য, ছোট হোক বা বড় সড়ো, কোনো না কোনো রোগের মধ্যে আক্রান্ত করে রাখবে। দ্বিতীয়ত, লগ্নপতি ষষ্ঠে গেছে, এই হেতু মামার বাড়ির তরফ থেকে, কোনো রকম, হ্যাঁ, মামার বাড়ির তরফ থেকে কোনো রকম সমস্যা থাকতে পারে। লগ্নপতি যেহেতু ষষ্ঠে গেছে, সেই হেতু মামার বাড়ি থেকে সাপোর্ট নাও পাওয়া যেতে পারে। এটা একটা বড় জায়গা। এবং ব্যক্তি সর্বদাই কিন্তু কোনো না কোনো শত্রু আবৃত অবস্থায় থাকবে। সপ্তম ঘর, সপ্তমপতি কে? সপ্তমপতি চতুর্থে গেছে, সপ্তমপতি শনি, সে গেছে চতুর্থে। তো চতুর্থে গিয়ে কি করেছে? না, সপ্তমপতি যখন চতুর্থে গেছে তখন এটা প্রমাণিত যে বিবাহের পরেই ব্যক্তির গাড়ি বাড়ি ইত্যাদি সমস্ত কিছু হবে। সপ্তম দ্বারা
বাহনাদি গৃহাদি লাভের একটা পথ খুলে যাচ্ছে, এবং সেটা বিবাহের পরেই সম্ভব, প্রাক বিবাহ অর্থাৎ বিবাহের পূর্বে সম্ভব হবে না। অষ্টম ঘর, অষ্টম পতিও শনি, সেও গেছে চতুর্থে। তো ঠিক যেরকম সপ্তম ঘর অর্থাৎ পত্নী দ্বারা আমি গাড়ি বাড়ি ইত্যাদি প্রাপ্ত করব, অষ্টম ঘর মৃত্যুর ঘর, আয়ুর ঘর। তো এখানে এটা ওটা ভয়ের জিনিস হয়ে দাঁড়ালো যে সেই শনি চতুর্থে বসে আছে, অতএব গৃহ বাহনাদি কোথাও না কোথাও ব্যক্তির জন্য হানিকারক হয়ে উঠবে। ঠিক আছে। নবম, নবমে কে বসে আছে? রবি আর বুধ। নবমে যখন রবি বসে তখন বলা হয় ব্যক্তিকে নিজের ধর্মের সঙ্গে জুড়তে, নিজের ধর্ম প্রচার করতে। ধর্মই এমন এক জিনিস যে নবমস্থ রবির ইচ্ছাপূর্তি ঘটাতে পারে। ব্যক্তি স্বাভাবিকভাবেই কিন্তু আধ্যাত্মিকতার প্রতি দুর্বল। দুর্বল মানে আধ্যাত্মিকতার প্রতি প্রচন্ড আকর্ষণ থাকবে, এবং সেখানে বুধ বসে আছে অর্থাৎ বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে। এই বুধাদিত্য যোগের কারণে ব্যক্তির পড়াশোনা অতি উত্তম হবে। নবমে আছে অর্থাৎ ভাগ্যস্থানে বসে আছে, ভাগ্যস্থান তথা ধর্মস্থানও বটে নবম। সেখানে রবি আর বুধ একত্রে বসে থাকার জন্য ধর্মের স্থানের উন্নতিও ব্যক্তি ঘটাবে নিজের কর্ম দ্বারা, এবং ব্যক্তি প্রচন্ড জ্ঞানী হবে বুধাদিত্য যোগ হেতু। দশমে কে আছে? দশমে গুরু। দশমে বৃহস্পতি আছে, এর অর্থই হলো ব্যক্তিকে কোনো না কোনো ধর্ম কাজের সঙ্গে যুক্ত করাবে। যদি ব্যবসা দেখা যায়, ব্যবসা ক্ষেত্রে বলা যায় যে এই ব্যক্তির ব্যবসা বস্ত্র কেন্দ্রিক, অধ্যাপনা কেন্দ্রিক হবে, বা আধ্যাত্মিকতা কেন্দ্রিক কোনো ব্যবসা এর দ্বারা সম্ভব, যেহেতু দশমে গুরু বসে আছে। একাদশে শুক্র এবং কেতু। একাদশে শুক্র বসে আছে নিজের ঘরে অর্থাৎ স্বক্ষেত্রে, এই জন্য ব্যক্তির প্রত্যেক ইচ্ছা পূর্তি ঘটতে বাধ্য। এই ব্যক্তি কেবলমাত্র কল্পনা করবে, ইচ্ছা করবে, আর প্রকৃতি নিজে দায়িত্ব নেবে এর সমস্ত ইচ্ছা পূর্ণ করার, কারণ একাদশে শুক্র নিজের ঘরে বসে আছে। দ্বাদশ ঘর, দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে বুধ। কোথায় বসে আছে? নবমে বসে আছে, অর্থাৎ দ্বাদশের সঙ্গে নবমের সম্বন্ধ হলো। দ্বাদশের সঙ্গে নবমের সম্বন্ধ হলো মানে দ্বাদশটা আমাদের মোক্ষের ঘর, আমাদের দূর ভ্রমণের ঘর। আর সেখানে যখন নবমের সম্বন্ধ, নবম ধর্মের ঘর, তীর্থযাত্রার ঘর। অতএব এটা বলা যায় যে ব্যক্তির যদি সারা জীবনে ১০০টা জায়গায় ভ্রমণ করে, তো ১০০টার মধ্যে ৮০টা জায়গা ও তীর্থক্ষেত্রেই যাবে। কেন? নবমের সঙ্গে দ্বাদশের কানেকশন হয়ে গেছে। আর যখন ব্যক্তি বিদেশ ট্রাভেল করবে বা বিদেশে ঘুরতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে, তার মানে জানতে হবে তার পারপাসটাই ধর্ম পারপাস, ধর্মের জন্যই সে যাচ্ছে। এই গেল সেকেন্ড ফেজ। থার্ড পেজে আমরা কি করব বলেছিলাম? ক্ষেত্র হ্যাঁ, ক্ষেত্র বিচার সেটা কিরকম ভাবে জানি? ক্ষেত্র বিচার। ক্ষেত্র বিচার হচ্ছে, যদিও ক্ষেত্র বিচারটা আমি এর সঙ্গে করে ফেললাম, তো ক্ষেত্র বিচার যদি পৃথক করে করতে হয় তখন দেখতে হবে যে কোন ঘরের প্রতি কোথায় গেছে, লগ্নপতি কোথায় গেছে। ও আচ্ছা। হ্যাঁ, লগ্নপতি কোথায় গেছে, লগ্নপতি যার ঘরে গেছে সেই ঘরের অধিপতি কোথায় গেছে। যেমন লগ্নপতি ষষ্ঠে গেছে, ষষ্ঠপতি চতুর্থে, মিটে গেল, আর যাব না। কারণ ব্যাপারটা হচ্ছে লগ্নপতি যেখানে যাবে সেই ঘরের অধিপতি যেখানে থাকবে, লগ্নপতি তার ফলটা সেই অনুরূপ দেবে। যেমন এখানে লগ্নপতি চতুর্থে আর চতুর্থপতি, লগ্নপতি ষষ্ঠে আর ষষ্ঠপতি কোথায়? ষষ্ঠপতি বৃহস্পতি, ষষ্ঠপতি দশমে। এখানে একটা, এখানে একটা কর্মযোগ তৈরি হয়ে গেল। কি কর্মযোগ? না চাকরি যোগ হয়ে গেল। ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশন হয়ে গেল। ষষ্ঠপতি দশমে, আবার দশমপতি
দশমপতি কোথায় গেছে? দশমপতি শুক্র একাদশ, এই মঙ্গল, দশমপতি মঙ্গল দ্বিতীয় বসে আছে। আবার দ্বিতীয় পতি নবমে, নবমপতি আবার একাদশে, বিরাট ব্যাপার। যাকগে, এর ব্যবসা এবং চাকরি উভয় যোগই আছে। ব্যবসাটাই অতি বেশি ফলদায়ী হবে, যেহেতু দ্বিতীয় ঘরটা খুব স্ট্রং। দ্বিতীয় ঘর আর একাদশ ঘর যদি স্ট্রং না হয়, ব্যবসা করে কোনো লাভ নেই ব্যক্তির। তো 3 নম্বরে ক্ষেত্র বিচার, 4 নম্বরে কি হবে? দৃষ্টি। 4 নম্বরে দৃষ্টি বিচার। এবার আমাকে একটু না দেখে বলুন তো, কার কত পাদ, কোথায় কোথায় কি কিভাবে দৃষ্টি রয়েছে? কে বলতে পারবে এটা? খুব সহজ কিন্তু দৃষ্টিগুলো বলা। এই রে, পড়াশোনা মনে হচ্ছে একদম হয়নি। দৃষ্টিও কি মুখস্থ হয়নি একটাও? পূর্বিতা দেবী, রবির কটা আমি কেবলমাত্র বলছি পূর্ণ দৃষ্টির কথা। ত্রিপাদ দ্বিপাদ একপাদে আসতে হবে না, যদি পূর্ণ দৃষ্টি দেখি। রবির তো 7 নম্বর ঘরে। রবিরটা 7 নম্বর ঘরে। 7 নম্বর ঘরটা কোন ঘর হচ্ছে রবি থেকে? শনির ঘরটা, কার ঘরটা? মানে অ্যাকচুয়ালি চতুর্থ ঘরটা। কি করে হচ্ছে? লগ্ন থেকে চতুর্থ ঘরটা। কি করে রবির থেকে যদি 7 নম্বর ঘর ধরি, ধরলাম? নাকি লগ্ন থেকে 7 নম্বর ঘর ধরতে হবে? না, রবি থেকে 7 নম্বর ঘর ধরতে হবে, তবে আমি রবি হিসাব পাবো। মানে তৃতীয় হচ্ছে মনে হচ্ছে। তৃতীয় কিভাবে হবে? 1 2 3 4 5 6 7। ওই তো লগ্ন থেকে 4 নম্বর লগ্ন ঘরটা হচ্ছে না, শনির যে লগ্ন ঘরটা আর কি। লগ্ন থেকে 4 নম্বর ঘরই বা কি করে হবে? না, তাও তো হচ্ছে না। 2 3 4 5 6 7। হ্যাঁ, ষষ্ঠ ঘরটা হচ্ছে, মানে তৃতীয় ঘরটা হচ্ছে। তৃতীয় ঘরটা হচ্ছে, একদমই তাই। লগ্ন থেকে তৃতীয় ঘরটার উপরে রবির দৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, শুক্রের দৃষ্টি কটা? মানে পূর্ণ দৃষ্টির কথা বলছি। একটাই দৃষ্টি, শুক্রের একটাই দৃষ্টি, সপ্তম দৃষ্টি। না, সেটা কোথায় পড়ছে? হ্যাঁ, সপ্তম ভাবেই পূর্ণ দৃষ্টি। শুক্রের দৃষ্টি কোথায় পড়ছে? 1 2 3 রাহু যে পঞ্চমে ঘরটায় যাচ্ছে। আছে। হ্যাঁ, রাহু যে ঘরটায় আছে। বাহ, ঠিক আছে। এবার বলুন তো, বৃহস্পতির কত দৃষ্টি? বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম। পঞ্চম আর সপ্তম। কোথায় কোথায় পড়ছে? হ্যাঁ, নবম। 1 2 3 দুই, তিন, চার, দ্বিতীয় পড়ছে পাঁচ। পঞ্চম ওই দৃষ্টিটা। দ্বিতীয়টায় পড়ছে। দ্বিতীয় পড়ছে কোন দৃষ্টিটা? আর পঞ্চম দৃষ্টিটা। পঞ্চম দৃষ্টি, ঠিক আছে। তারপর তারপর পড়ছে চতুর্থে, সপ্তম চতুর্থে দৃষ্টি। পড়ছে। চতুর্থে পড়ছে কার? শনির ওপরে। শনির হুম, উপরে, হ্যাঁ। ঠিক। তারপর চন্দ্রের ওপর তারপর পড়ছে। হ্যাঁ, ষষ্ঠে পড়ছে চন্দ্রে। চন্দ্রের ওপরে পড়ছে ষষ্ঠ ঘরে। এই তো সুন্দর। এইবার পাদ দৃষ্টিতে যাব। পাদ
আচ্ছা, পাদে যাবার আগে রাহু দৃষ্টি শুনে একবার রাহু কিরকম ভাবে দেখছে। রাহুরও তো পঞ্চম, সপ্তম, নবম। রাহুর দৃষ্টিটা লগ্নে পড়ছে নাকি পঞ্চমটা? হ্যাঁ, একটু যাবে তো অবশ্যই। আর সপ্তমটা পড়ছে একাদশে। আহ, একাদশে পড়ছে, রাহুর নবমে পড়ছে। দৃষ্টি সপ্তমটা কোথায় পড়ছে? একাদশে। হুম, পঞ্চমটা কোথায় পড়ছে? 2, 3, 4, 5, ওই বুধ পঞ্চমটা সূর্য যেটা লগ্ন। রয়েছে। না, পঞ্চমটা তো লগ্নে পড়ছে না। নবমটা লগ্নে পড়ছে। রাহুর পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে ঠিক করে? লগ্নে পড়ছে, বুধ। রাহু তো ক্লকওয়াইজ ঘোরে। এই তো ঠিক, আমি এটাই শুনতে চাইছিলাম। হ্যাঁ, তারপর আচ্ছা বলুন। আচ্ছা। তারপর সপ্তম দৃষ্টি না হয় পড়লো একাদশে গিয়ে, তারপর আর একটা তারপর নবমটা নবমে পড়ছে। নবমটা নবমে পড়ছে। আর রাহুর আর একটা দৃষ্টি হয়, কত নম্বরে হয়? দ্বাদশ। দ্বাদশ, ঠিক একদম। দ্বাদশটা তাহলে চন্দ্রের উপরে পড়ছে নাকি? চন্দ্রের উপরে পড়ছে, একদম ঠিক। হুম। এবার শনির দৃষ্টিগুলো বলুন। শনি তৃতীয়, সপ্তম আর দশম। হ্যাঁ, তৃতীয়, ওই যে শনির তৃতীয়, সপ্তম আর দশম। এটা উত্তর না তৃতীয়, জিজ্ঞাসা? সপ্তম, দশম। হ্যাঁ, তৃতীয়, সপ্তম, দশমই তো পড়েছিলাম তো। শনির তাহলে তৃতীয় দৃষ্টিটা চন্দ্রের উপর পড়বে ষষ্ঠ আচ্ছা। ঘরে। হুম। তারপরে সপ্তমটা বৃহস্পতিতে পড়বে। বৃহস্পতির উপর। হুম। আর আর দশমটা দশমটা দ্বাদশে। লগ্নই। দশমটা হ্যাঁ, লগ্নে। বাহ, ঠিক আছে। এইবার আমাকে বলুন যে চন্দ্রের অবস্থাটা কেমন ষষ্ঠে বসে? ব্যক্তির চন্দ্র আমাদের মনের কারক, তো এই ব্যক্তির মনের জোর কি থাকবে? না, ওই যে লগ্নপতি ষষ্ঠে বললেন একটা মেন্টাল ডিস্টারবেন্সেস থাকবে ওটা সবসময়। তো আলাদা কথা, ঠিক আছে, দৃষ্টির ক্ষেত্রে বললাম। রাহুর দৃষ্টি পড়ছে, আর শনির দৃষ্টিও পড়ছে। শনির দৃষ্টি পড়ছে। এমনিতেই আমরা বলি চন্দ্র আর শনি এক ঘরে থাকলে সেটাকে বিষ যোগ বলা হয়। হ্যাঁ হ্যাঁ। ব্যক্তি মানসিক শান্তি জীবনে কোনোদিনও পায় না। আর এখানে সেই একই জিনিসটা ঘটলো, শনির পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপরে গিয়ে পড়ছে। ব্যক্তির মানসিক অবস্থা কেমন হবে? কি মানে মনে স্থিরতা থাকবে না কোনো? ব্যক্তি চঞ্চল হয়ে উঠবে, সিদ্ধান্ত নিতে পারবে না। আচ্ছা। ডিপ্রেশনে চলে যাবে। কেননা দুটো গ্রহ দৃষ্টি রয়েছে, দুটো গ্রহই আবার খুব ভয়ানক, রাহু এবং হুম। শনি। এদের দৃষ্টির কারণে চন্দ্র নিজেকে খুলতেই পারবে না। আচ্ছা, এই ব্যক্তির জন্মটা কোন মাসে হয়েছে বলুন তো, বাংলার? হ্যাঁ, দেখছি। দেখছি না, কোনো এদিক ওদিক না, এটা ছক দেখে বলতে হবে। চার, মানে এপ্রিল মাস, 12/4, চৈত্র মাসের শেষের দিকে নাকি? চৈত্র মাসে জন্ম, ঠিক। আচ্ছা, কোন পক্ষ এটা? ফোন না দেখে। আচ্ছা, বলতে পারছি না। এই যে কৃষ্ণপক্ষ।
চন্দ্র কোন পক্ষ? ছক দেখে বলতে হবে এটা কি পক্ষ, এটা কোন পক্ষে জন্মেছে। কে বলতে পারবে এটা কোন পক্ষ হচ্ছে? খুব খুব সহজ একটি ছক সূত্র। দেখেই বলছি কৃষ্ণ ছক দেখেই বলছি কৃষ্ণ পক্ষ, এটা কি সঠিক? এটা কি সঠিক, কে বলতে পারবে? পক্ষটা কি পাওয়া গেল? পক্ষটার খোঁজ চলছে এখনো। এটা কৃষ্ণ পক্ষই তো হবে নাকি? এটা চন্দ্র হচ্ছে রবির দিকে ধাবমান, কাছাকাছি গেলে সেটা কৃষ্ণ পক্ষই হবে মনে হচ্ছে। যাকগে। আচ্ছা, আজকে আমি ক্লাস বেশি বাড়াবো না, একটু ক্লান্ত আছি আজকে আমি। এই ছকটা হোমওয়ার্ক থাকবে, এই ছকটা হোমওয়ার্ক থাকবে, আর আমি আজকালের মতো নক্ষত্রগুলো পাঠিয়ে দিচ্ছি। এই ছকের যে 4টে পদ্ধতি আমি বললাম যে বিচার করার, এই 4টে পদ্ধতিকে মেনে সেটিকে ঠিকভাবে লক্ষ্য রেখে পুরো বিচারটা আমাকে লিখে পাঠাতে হবে গ্রুপে। পার্সোনাল দেওয়ার দরকার নেই, গ্রুপেই পাঠাবেন। আজকে বেশি কিছু করাচ্ছি না, এমনিতেও সবাই আসেনি ক্লাসে, রেকর্ডিং গ্রুপ আমি দিয়ে দেবো, রেকর্ডিং হয়েছে, এটা রেকর্ডিং নিয়েও লাভালাভি কিছু হবে না যদিও। যাই হোক, মাত্র 3জন ক্লাসে আসে আজকে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। এই হোমওয়ার্কটা দয়া করে প্রত্যেকে করবেন কিন্তু। যতক্ষণ আপনারা হোমওয়ার্ক করছেন ততক্ষণ আমি বুঝতে পারছি না আপনারা কতটা এগিয়েছেন, আমাকে আর কীভাবে এগোতে হবে, বা আমি কী জিনিসটা আপনাদেরকে মিস করছি বোঝাতে, সেটা আমি বুঝতে পারবো না। তাই হোমওয়ার্কটা প্রত্যেকেই করবেন। আমার একটা রিকোয়েস্ট আছে যে এই যে গ্রহের যে বিভিন্ন দৃষ্টি, হুম স্পেশাল দৃষ্টিগুলো, সেগুলো সব তো একরকম হবে না। হুম তৃতীয় দৃষ্টিটা আর সপ্তম দৃষ্টিটা নিশ্চয়ই এক হবে না, বা সপ্তম এবং দশম দৃষ্টিটা নিশ্চয়ই এক হবে না। হুম তো এগুলোর মধ্যে কি ডিফারেন্স বিভিন্ন দৃষ্টির? আর একটা হচ্ছে যে গ্রহের প্রতি গ্রহের দৃষ্টি এবং গ্রহের থেকে ভাবের দৃষ্টি, এগুলোর মধ্যে কি ডিফারেন্স, এগুলো যদি একটু একটা ক্লাসে আর কি ভালো করে এক্সপ্লেন করেন তাহলে খুব ভালো হয়। আপনি এটা লিখে রাখুন, আমাকে নেক্সট উইকে বলে দেবেন একবার। ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি। বড়